ডক্টর আরমান মাথায় হাত দিয়ে বসে আছেন। চোখের সামনে নিজের সারা জীবনের লালিত স্বপ্ন মুহূর্তেই ভেঙে ছারখার হয়ে যাবে তিনি কল্পনাও করেননি হয়তো। টিভির পর্দায় নিজের সকল কুকর্মের সম্প্রচার দেখে তিনি বুঝতে পারছেন যে তার নাম ধুলোর সাথে মিশে গিয়েছে মুহূর্তেই। সৌহার্দের চোখে মুখে আনন্দ স্পষ্ট দেখতে পাচ্ছে প্রহর। দেখে ওর স্বস্তি লাগছে, আবার ভয়ও হচ্ছে। হঠাৎ রিয়াদ এসে বলল, স্যার, মাধুর্য ম্যাম এসেছেন। প্রহর ভুরু কুচকে তাকিয়ে বলল, মধু এসেছে? তাহলে পাঠিয়ে দাও ওকে, পারমিশন নেওয়ার দরকার নেই। রিয়াদ মাথা নাড়িয়ে চলে গেল। কয়েক মিনিটের মাথায় মধু ভেতরে এলো। সৌহার্দ্য চোখটা বন্ধ করে সোফায় আরাম করে বসে আছে, আর প্রহর কপালে আঙ্গুল ঘষছে, যেন কোনো এক গভীর চিন্তায় মগ্ন সে। মধু ওদের দুজনকে পর্যবেক্ষণ করতে করতে বলল, তোমরা করেছো এসব, তাই না? সৌহার্দ্য চোখ খুলে একবার তাকিয়ে আবারও আগের মতোই বসে রইল। প্রহর এক গুরু উঁচিয়ে বলল, কি করেছি? মধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করেছো বুঝতে পারছো না? টিভিতে কি দেখাচ্ছে এগুলো? তোমরা ছাড়া এসব কেই বা করবে? তরির দ্বারা এসব করা পসিবল না। তোমরা কেন করেছো এসব? সৌহার্দ্য সোজা হয়ে বসল, মধুর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তরি সবসময় চেয়েছে ওর মায়ের সাথে অন্যায়কারী যথাযথ শাস্তি পাক। ডক্টর আরমানের ক্ষমতার জোর বুঝতে পেরে তরি নিজে ওনাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু সেটা করা উচিত ছিল না। আজ যেটা হয়েছে, এখন যেটা হচ্ছে, এগুলোই হচ্ছে যৌতিক। সারা পৃথিবীর সামনে আজ ওনার ভালো মানুষের মুখোশ খুলে দিয়েছি আমি। এখন শুধু ওনার উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া বাকি। মধু থমথমে মুখে বসে পড়ল। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, তোমরা এসব কিভাবে পেলে? এই ভিডিও দুটো কোথা থেকে পেয়েছো? প্রহর পেন ড্রাইভটা হাতে নিয়ে সেটার দিকে চোখটা ছোট ছোট করে তাকিয়ে রইল। কণ্ঠে খানিকটা কৌতুক মিশিয়ে বলল, ভেবেছিলাম এই পেন ড্রাইভে ইম্পর্টেন্ট কিছু হয়তো থাকবে, কিন্তু ভাবতেও পারিনি এটাতে তরির মায়ের মার্ডারের পুরো ভিডিওটা থাকবে। আজাদ চাচা লুকিয়ে সবটা ভিডিও করে রেখেছিলেন, কিন্তু আজকে সৌহার্দ্য ডক্টর আরমানের সামনে বসে বসে যেভাবে ওনার বলা সব কথাগুলো ভিডিও করেছে, সেটাও কম ছিল না। তুই কিন্তু ডাক্তার না হয়ে ভালো ক্যামেরাম্যান হতে পারতি ইয়ার। সৌহার্দ্য পেছন থেকে কুশন নিয়ে প্রহরের গায়ে ছুঁড়ে দিয়ে বলল, মানুষ হ। মধু ওদের হাসি ঠাট্টায় তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে বলল, কিন্তু তরি, ওর কি হবে? তরি তো নিজের বাচ্চার কথা চিন্তা করে হাল ছেড়ে দিয়েছিল। কালকে ওর ফ্লাইট অস্ট্রেলিয়ার, এখন কি হবে? সৌহার্দ্য আর প্রহর দুজনেই অবাক হলো তরির ফ্লাইটের কথা শুনে। সৌহার্দ্য বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অস্ট্রেলিয়ার ফ্লাইট মানে? তরি চলে যাচ্ছে? কেন যাচ্ছে? ওকে যেতে দেব না আমি। সব সমস্যার সমাধান তো হয়েই গেছে। এখন আমার আর তরির মাঝে কোনো বাধা নেই। ওকে আমি আবারও নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসব। মধু কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, কিন্তু ডক্টর আরমান, উনি কি এত বছরে সহজে হার ছেড়ে মেনে নেবেন? তরির কোনো ক্ষতি করে দিলে কি করব আমরা? প্রহর হেসে বলল, কিচ্ছু হবে না। ওনার বাসায় পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছি আমি। এতক্ষণে হয়তো জেলেও চলে গিয়েছেন উনি। চলো আমরা এখন তরিদের বাসায় যাই। ওর সাথে দেখা করাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রহরের কথায় সম্মতি জানিয়ে ওরা তিনজনই একসাথে বেরিয়ে গেল। এদিকে ডক্টর আরমান নিজের ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলেন পুলিশ, প্রেস, মিডিয়া হুড়মুড়িয়ে তার বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকছে। এমন বাজেভাবে ফেঁসে যাবেন কখনো কল্পনাও করেননি তিনি। সৌহার্দ্য তাকে এমনভাবে ফাঁসিয়ে দিল যে একদম মাটির সাথে মিশিয়ে দিল। কিন্তু তিনি এত সহজে কাউকে ছাড় দিবেন না। যখন ধ্বংস হয়েছেন, তখন নিজের সাথে সাথে সবাইকে ধ্বংস করেই ছাড়বেন তিনি। জেদ করেই বাড়ির পেছনের গোপন দরজা দিয়ে তিনি বেরিয়ে গেলেন। কেউ বুঝতেও পারল না, কিন্তু এক জোড়া চোখ ঠিকই তিনি ধরা পড়লেন। সেই চোখ ছিল শুধুমাত্র হিংস্রতা আর বিনাশ। মধু ফোন কান থেকে নামিয়ে সামনে তাকালো।
সৌহার্দ্য ড্রাইভিং করছে আর প্রহর তার পাশে বসে ফোনে কিছু একটা করছে। মধু সৌহার্দ্যকে বলল, ভাইয়া তোরই বাসায় নেই, অর্ণবের সাথে হসপিটালে গিয়েছে ফাইনাল চেক আপের জন্য। সৌহার্দ্য গাড়িটা থামিয়ে চকিত দৃষ্টিতে তাকালো। সৌহার্দ্যকে পরখ করে প্রহর কিছু বলার আগেই ওর ফোনটা বেজে উঠল। প্রহর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠ শোনা গেল, স্যার ডক্টর আরমান ওনার বাড়িতে নেই, পুরো বাসা খুঁজেও ওনাকে আর ওনার মেয়েকে পাইনি আমরা। প্রহর অতি বিস্ময়ে হতভম্ব হয়ে বলল, হোয়াট? ওনার বাড়ি থেকে বের হওয়ার ওয়ে বন্ধ রেখেছিলাম আমি, উনি বের হলেন কি করে? আই ডোন্ট নো স্যার, ওনাকে খুঁজে বের করার চেষ্টাও করেছি আমরা। প্রহর ফোনটা নামিয়ে পেছনে ফিরে মধুর দিকে তাকিয়ে বলল, তোরই কোন হসপিটালে গেছে চেক আপের জন্য? আরমান আহমেদ পালিয়েছে, আমাদের তোরির কাছে যাওয়াটা এখন সবচেয়ে বেশি জরুরি। সৌহার্দ্য চোখটা খিসে স্টিয়ারিং এ একটা আঘাত করলো। মধু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই ভয়টাই পাচ্ছিলাম আমি, এখন কি হবে? গাড়ি ঘোরাও, হাসপাতালটা শহরের শেষ মাথায়। সৌহার্দ্য মধুর কথা মতো তাড়াতাড়ি করে গাড়ি ঘোরালো। ডক্টর আরমান নিজের বাড়ি থেকে বেশ দূরে এসে গাড়ি থামালেন। অরুণীর ফোনটা সাথে এনেছেন তিনি। সেটা থেকে অর্ণবের নাম্বারটা নিজের ফোনে তুলে নিলেন। ছেলেটার সাথে কথা বলার প্রয়োজন এখন সবচেয়ে বেশি। নাম্বারে কল করার পর রিং হলেও কেউ রিসিভ করলো না। আরমান আহমেদ বেশ কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করে উঠতে পারলেন না। বেশ কিছুক্ষণ ভেবে তিনি অর্ণবের লোকেশন ট্রেস করার সিদ্ধান্ত নিলেন। সেই অনুযায়ী একজনকে অর্ণবের নাম্বার পাঠিয়ে দিলেন। অর্ণব হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। এই মুহূর্তে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় ততই যেন মঙ্গল। তোরি ব্যস্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ অর্ণব ভাই, একটু তাড়াতাড়ি চলো প্লিজ। অর্ণব ড্রাইভিংয়ে মনোযোগ রেখে বলল, লোকালয়ের কাছাকাছি চলে এসেছি আমরা, হাইওয়েতে উঠে গেলেই আর কোনো রিস্ক নেই। জানি না কেন যেন মনটা অনেক উসখুস করছে। আমার শুধু একটাই প্রার্থনা অর্ণব ভাই, আমি মরে গেলেও আমার বাচ্চা দুটোর যেন কিছু না হয়। আল্লাহ আমার জীবনের বদলে হলেও ওদের জীবন বাঁচাক। তরির চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। অর্ণব অবাক চোখে ওর দিকে এক পলক তাকালো। এই মেয়েটাই সেই দিন নিজের সন্তানকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলতে চেয়েছিল, আর আজ মানুষের মনে মায়া নামক জিনিসটা এত তাড়াতাড়ি জন্মায় কি করে বুঝে উঠতে পারে না অর্ণব। হঠাৎ একটা গাড়ি মুখোমুখি আসতেই গাড়ি থামায় অর্ণব। তরি চমকে সামনে তাকিয়ে থাকে, তার চোখে ভীতি, বিস্ময় আর আশঙ্কা। সামনের গাড়ি থেকে সৌহার্দ্য, প্রহর আর মধু বেরিয়ে আসে। চারপাশে অন্ধকার, এক ফালি চাঁদের আলো। তবুও সামনের গাড়িতে বসা মানুষটাকে সৌহার্দ্যের চিনতে অসুবিধা হলো না। সৌহার্দ্য ছুটে গিয়ে গাড়ির দরজাটা খুলে তরির কাছাকাছি গিয়ে দাঁড়ালো। চোখ থেকে ছিটকে পানি বেরিয়ে আসতে চাইছে ওর, কিন্তু কান্না করলো না সে, বরং তরির হাত দুটো নিজের হাতে নিয়ে কম্পিত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? তরি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ সৌহার্দ্যের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, বেশ ভালো আছি, তুমি কেন এসেছো? তুমি তো আমার সাথে কোনো সম্পর্ক অবশিষ্ট রাখতে চাও না সৌহার্দ্য। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, তুমি শুধু আমার সাথে চলো একবার। তরি ভুরু কুচকে তাকিয়ে রইল। বুঝতে চাই না আমি তোমাকেও চাই না, তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছি আমি সৌহার্দ্য, এটা মনে রেখো। তোমার নামটা আমি আমার অতীতের খাতায় লিখে ফেলেছি অনেক আগেই, আর এখন আমার পেছনে ফিরে তাকানোর কোনো ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই নেই। সৌহার্দ্য হতবাক হয়ে তাকিয়ে রইল তরির দিকে। ওর চাঁদ এত কঠিন মনের কবে থেকে হয়ে গেল? ওর প্রতি ভালোবাসা কি ফুরিয়ে গেল, নাকি অভিমানের চাঁদের রে একেবারে ঢাকা পড়ে গেল? সৌহার্দ্য বাকরুদ্ধ হয়ে গেল মুহূর্তেই। হঠাৎ গাড়ির হর্নের শব্দে হুঁশ এলো সৌহার্দ্যের। চোখ ঘুরিয়ে সামনে তাকালো সে। তাদের গাড়ির পেছনে আরেকটা গাড়ি এসে থেমেছে। সেটা থেকে ডক্টর আরমান বেরিয়ে এলেন। সবার দিকে তাকিয়ে ক্রু হাসি দিলেন তিনি।
তরি বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল ওনার দিকে। আমার বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের জন্য অহেতুক রিস্ক নিয়ে নিলে তোমরা। বয়স ও অভিজ্ঞতা দুটোতেই আমি তোমাদের থেকে এগিয়ে। তোমাদের এইভাবে জিততে দেয় কিভাবে বলো তো? আরমান আহমেদের কথা শুনে সবাই হতবিহ্বল হয়ে গেল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল ওনার দিকে। উনি যে এইভাবে এই পর্যন্ত চলে আসবেন ভাবতেও পারেনি কেউ। তরি গাড়ি থেকে বেরিয়ে এসে ওনার মুখোমুখি দাঁড়ালো। আর পালানোর কোনো পথ নেই, ইচ্ছেও নেই। তাই তার ছেলের হাসি দিয়ে দুই হাত একত্রিত করে তালি দিতে দিতে তরি বলল, বাহ, প্রশংসার দাবি রাখেন আপনি। রক্তের প্রতি আপনার তৃষ্ণা সম্পর্কে আগে জানতাম আমি, কিন্তু নিজের রক্তের জন্য এতটা তৃষ্ণার্ত আপনি সেটা ভাবতেও পারিনি। এক সন্তানকে তো মেরেই দিয়েছেন, আরেকজনকে মারার ব্যর্থতা ঘুচবে এখন আবারও চলে এসেছেন আপনি। বাহ বাহ। আরমান আহমেদ ভুরু কুচকে তাকিয়ে বললেন, এক সন্তানকে মেরেছি মানে? তরি হেসে বলল, বিষয়টা এতটাও কমপ্লিকেটেড না ডক্টর আরমান। ওটা আপনার অনাগত সন্তান ছিল, যার অস্তিত্ব পৃথিবীতে আসার আগেই আমার মায়ের সাথে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন আপনি। ওই দিন 3টা খুন করেছিলেন আপনি, নিজের স্ত্রী আর 2 সন্তান। আমি তো নিয়তির খেলায় বেঁচে গিয়েছিলাম। আরমান আহমেদ বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন। এত বড় সত্যিটা তিনি এত বছরেও জানতে পারেননি। নিজের প্রতি নিজেই অবাক হলেন তিনি। তবুও তার মধ্যে মনুষ্যত্ব জাগলো না। কিছুটা বিরক্ত নিয়ে বললেন, যা হওয়ার হয়েছে। ওইসব পুরনো জিনিস ঘেটে আর কি হবে তোমাদের জন্য? আজ আমার যেই দুর্নাম হয়েছে সেটার হিসেব বরাবর করতে এসেছি আমি এখানে। হিসেব তো আমি তোমার সাথে মেটাবো বাবা। আমার সাথে করা প্রত্যেকটা প্রতারণা ও ধোকার হিসাব নেব আমি আজ। অরুণীর গলা শুনে আরমান আহমেদ পেছনে ফিরে তাকালেন। তার সাথে সাথে বাকি সবাইও অরুণীর দিকে তাকালো। অরুণীর চুলগুলো এলোমেলো, ওড়নাটা গায়ের ওপরে অগোছালো হয়ে পড়ে আছে, আর ডান হাতে থাকা বড় দাটা মাটিতে থাকা ঘাস স্পর্শ করছে। অরুণীকে এই মুহূর্তে ধ্বংসাত্মক রূপে দেখা যাচ্ছে। অরুণীর হাতের দা দেখে গায়ের লোমটা দাঁড়িয়ে উঠল সবার। ডক্টর আরমান ভীত চোখে তাকালেন। তিনি স্বচক্ষে দেখছেন অরুণীর হিংস্রতা। ওর মধ্যে এই হিংস্রতা তিনিই সৃষ্টি করেছেন, কিন্তু নিজের জালে নিজেই এইভাবে ফেঁসে যাবেন কখনো ভাবেননি তিনি। অরুণীকে এগিয়ে আসতে দেখে ডক্টর আরমান হালকা পিছিয়ে গেলেন। পকেট থেকে কিছু একটা বের করতে করতে অরুণীকে থামতে বললেন, কিন্তু অরুণী থামল না। মধু ওদের দুজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে। ও বুঝতে পারছে ডক্টর আরমানের মাথায় কিছু একটা চলছে। হঠাৎ আরমান আহমেদ নিজের হাতে থাকা বোতল থেকে তরল কিছু তরির দিকে ছুঁড়ে দিলেন, কিন্তু মধু তরিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় সেটা মধুর উপরে পড়ল, আর তরি ছিটকে দূরে পড়ে গেল। দুজনের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল এক হয়ে গেল যেন। আকস্মিক ঘটনায় অরুণী পা থামিয়ে দিল। তরির দিকে তাকিয়ে দেখল তরি পেট চেপে ধরে কাতরাচ্ছে, আর মধুর মুখ আর গলার দিকে তাকানো যাচ্ছে না। হাউমাউ করে চিৎকার করছেও, কিন্তু আরমান আহমেদকে দেখা যাচ্ছে না। নিজেকে বাঁচানোর জন্য এমন একটা ঘৃণিত কাজ করে লোকটা পালিয়ে গেল। অরুণী চারপাশে তাকাতে লাগলো। অর্ণব ছুটে গিয়ে তরিকে ধরলো। প্রহর মধুর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ওকে বুকে আগলে ধরে কান্না করতে করতে কোলে তুলে নিল। সৌহার্দ্য পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে ওর। এদিকে বোন আর ওইদিকে স্ত্রী, দুজনকে কি একসাথে কেড়ে নিল আল্লাহ! সৌহার্দ্য নিজের চুল খামছে ধরে ওদের দিকে এগিয়ে গেল। সবাই এক গাড়িতে উঠে বসলো। হসপিটালে ওটির সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য আর তরির পরিবার। ওটিতে তরির অপারেশন চলছে, পাশেই মধুর কেবিন, সেখানে ওকে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে। সৌহার্দ্য কোনো রুমে ঢুকতে পারছে না। এত বছর ডাক্তারি পেশায় থেকেও সাহসে কুলাচ্ছে না ওর। নিজের আঙ্গুল কামড়ে ধরে কাঁদছে ও।
প্রহর একদম পাথরের মতো বসে আছে। ও ভাবতেও পারেনি মধুকে ও এইভাবে দেখবে কোনো দিন। সৌহার্দ্য গিয়ে ওর পাশে বসলো। হঠাৎ প্রহর বলে উঠল, মধু বেঁচে থাকলেই চলবে সৌহার্দ্য। ওর মুখ চেহারা কিচ্ছু লাগবে না আমার, আমার শুধু মধুকে লাগবে। ও আমার সাথে 2 বেলা ঝগড়া করবে, আমার বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট। সৌহার্দ্য কি বলবে বুঝে উঠতে পারল না। এই দিন দেখার চেয়ে তো মৃত্যু কম যন্ত্রণার ছিল। প্রহর আবারও বলল, মধু না থাকলে তো মরেই যাব রে আমি। ও না থাকলে আমায় গালাগালি কে করবে? প্লিজ তুই ডক্টরদেরকে বল ওর যেন কিছু না হয়। বলেই সৌহার্দ্যকে জাপটে ধরে কান্না করে দিল প্রহর। নিজের বুকে পাথর চেপে কান্না আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো সৌহার্দ্য। ওদের দুজনকে দেখে সবার চোখে অশ্রুর রেখা আরো দীর্ঘ হলো। তরির অপারেশন শেষে ওটি থেকে 2 জন নার্স বেরিয়ে এলো। তার সাথে সাথে ডক্টর বের হতেই সৌহার্দ্য এগিয়ে গেল। ডক্টর সৌহার্দ্যকে দেখে বলল, ডক্টর সৌহার্দ্য রায়হান, আপনার 1 ছেলে আর 1 মেয়ে হয়েছে। সৌহার্দ্য হাসতে গিয়েও হাসলো না, ব্যস্ত কণ্ঠে বলল, আমার ওয়াইফ? ডক্টর হতাশ কণ্ঠে বললেন, ওনার কন্ডিশন অনেক ক্রিটিক্যাল, প্রচুর আঘাত পেয়েছেন, প্রচুর ব্লিডিং হয়েছে, ধাক্কার কারণে মাথায় বেশ আঘাত পেয়েছেন। আগের থেকে ওনার প্রেগন্যান্সির কমপ্লিকেশন ছিলই, আমরা ওনাকে বাঁচাতে পেরেছি, তবে উনি অনির্দিষ্টকালের জন্য কোমায় চলে গেছেন। আই এম সো সরি ডক্টর সৌহার্দ্য। সৌহার্দ্য হতবাক হয়ে তাকিয়ে রইল। চোখ বেয়ে পানি পড়তেই কয়েক কদম পিছিয়ে গেল সে। মধুর কেবিন থেকে ডক্টর বেরিয়ে এলেন, সৌহার্দ্যের দিকে তাকিয়ে বললেন, ডক্টর সৌহার্দ্য, আপনার বোনের ফেস পুরোপুরি ঝলসে গেছে, প্লাস অ্যাসিডের অ্যামাউন্টও অনেক বেশি ছিল। গলায় বেশ ডিপ ইনজুরি হয়েছে বলে আমাদের কিছুই করার ছিল না। উই আর এক্সট্রিমলি সরি টু সে দ্যাট আমরা ওনাকে বাঁচাতে পারিনি। শি ইজ নো মোর। সপ্তাহখানেক পর শোকের ভারী ছায়া থেকে বের হতে না পারলেও সৌহার্দ্য হসপিটাল থেকে নিজের বেবি দুটোকে নিজের বাড়ি নিয়ে গেল। রোজ তরির সাথে দেখা করতে এসে তরির সাথে কথা বলতো। তরির থেকে কোনো উত্তর আশা না করেই সে নিজেই কথা বলতো। বাচ্চা দুটোর খেয়াল রাখার সর্বাত্মক চেষ্টা করত। একদিন সকালের দিকে তরির সাথে দেখা করতে এসে সৌহার্দ্য ওর কেবিন ফাঁকা দেখলো। ডক্টর বলল, স্যার, পেশেন্টের বাবা মা ওনাকে নিয়ে গেছেন ডিসচার্জ করে। সৌহার্দ্য অবাক হয়ে বলল, নিয়ে গেছেন মানে? কোথায় নিয়ে গেছে? সেটা তো জানি না, হয়তো অন্য হসপিটালে শিফট করেছেন। সৌহার্দ্য মিস্টার আফনাদ আর অর্ণবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারল না। ওদের বাড়িও তালাবদ্ধ পেল। কোথায় কিভাবে খুঁজবে বুঝে উঠতে পারল না। প্রহরও এখন ওকে কোনো সাহায্য করার মতো পরিস্থিতিতেও নেই। সৌহার্দ্য বুঝতে পারল তার চাঁদ তার থেকে অনেক দূরে চলে গেছে, কিন্তু যতই দূরে যাক ধরাছোঁয়ার বাইরে যাওয়ার সাধ্য তার নেই। আজ না হয় কাল তরিকে সে খুঁজে বের করবেই। বর্তমান সৌহার্দ্য ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে দেখল সূর্য উঠতে চলেছে প্রায়। সেই ঘটনার প্রায় 7 বছর কেটে গেছে। আরমান আহমেদকে সেই রাতে কুপিয়ে হত্যা করেছে অরুণী। আপাতত সে কারাদণ্ড ভোগ করছে। সে সত্যি অনেক খুঁজেছিল তার চাঁদকে, কিন্তু চাঁদ এদেশের কোথাও নেই। তবে তার মন আজও বলে চাঁদ বেঁচে আছে, সে ফিরে আসবেই। বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ঘুমাবে না? প্রণয়ের ঘুমো ঘুমো কণ্ঠ শুনে চোখের পানি মুছল সৌহার্দ্য। ওকে শোয়া থেকে টেনে তুলে বলল, ঘুমানোর সময় নেই আমার, সকাল হয়ে গেছে, উঠে পড়ো আর প্রণয়িনীকেও ডেকে তোলো গিয়ে। প্রণয় গাল ফুলিয়ে বিছানা ছেড়ে বাইরে চলে গেল। সৌহার্দ্য দুজনকে স্কুলের জন্য রেডি করে দিল। প্রণয়ের গলায় টাই বেঁধে দিতেই প্রণয়ী এসে বলল, বাবা, আমার চুলে বেনিটা করে দাও না। সৌহার্দ্য নিজের হাতে ঘড়ি পরে প্রণয়ীর চুলের বেনিটা করে দিল। এত বছর এইসব করতে করতে অভ্যাস হয়ে গেছে ওর।
দুজনকেই ব্রেকফাস্ট করিয়ে স্কুলে ছেড়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ল সৌহার্দ্য। ডক্টর অরিত্রি শেহরিশ, দরজার ওপারে লেখা নামটাই নিজের আঙ্গুল স্পর্শ করিয়ে আনমনেই হাসল অর্ণব। নব ঘুরিয়ে ভেতরে ঢুকতেই দেখল পুরো ঘর বেশ অন্ধকার। জানালার মোটা পর্দা ভেদ করে ক্ষীণ আলো ভেতরে প্রবেশ করছে। নিজের হাতের কপাল চাপড়ালো অর্ণব, বিড়বিড় করে বলল, না, এই মেয়ে আর শোধরাবে না। ঘরের দুই পাশের দুটো জানালার পর্দা টেনে দিতেই পুরো ঘর আলোয় ঝলমল করে উঠল। শুভ্র দেওয়ালে পেশাগত ডাক্তারির পোশাকের হাস্যোজ্জ্বল মেয়েটির দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল অর্ণব। ভ্রম কাটতেই সপ্রতিভ চোখে তাকালো সে। দুরন্ত পায়ে বেডের দিকে যেতেই বলল, ঘুম থেকে কি আজ উঠবি না? বেলা কয়টা বাজে খেয়াল আছে? আঙ্কেল আর আন্টি ডেকে ডেকে হয়রান হয়ে গেছে তোকে ডাকতে ডাকতে। বেডে থাকা ঘুমন্ত দেহটা হালকা নড়ে চড়ে কম্বল মুড়ে উঠে উল্টো মুড়ে শুয়ে পড়ল সে। অর্ণব প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে চোখ ছোট ছোট করে চেয়ে রইল কিছুক্ষণ। হঠাৎই কম্বলটা টেনে সরিয়ে বলল, ডিউটি আছে না তোর? পেশেন্টরা তোর জন্য ওয়েট করবে। আমারও মিটিং আছে, ওঠ তাড়াতাড়ি বলছি। ঘুমন্ত মেয়েলি সুর ভেসে এলো হঠাৎ। কাম অন ইয়ার, কাল সারাদিন ওটিতে ছিলাম। আই এম সো টায়ার্ড, আজ সারাদিন ঘুমাবো আমি। অর্ণব ঘড়ি দেখল, না আর দেরি করা যাবে না, তাহলে সে নিজেই লেট হয়ে যাবে। তাই ঘর থেকে বেরিয়ে যেতে যেতেই বলল, আচ্ছা, ঘুম ভাঙলে আফনাদ আঙ্কেলের বিপিটা একটু চেক করিস তো, প্রেশারটা বেড়েছে মনে হয় ওনার। বারবার তোর কথা জিজ্ঞাসা করছিল, বলছিল অরিত্রীকে ডেকে দিতে, বেশ অসুস্থ লাগছিল বলেছিল আমাকে। অরিত্রী কম্বলটা সরিয়ে এক ঝটকায় উঠে বসলো। অক্ষি গোলক বড় করে তাকিয়ে চকিত কণ্ঠে বলল, হোয়াট? এটা তুমি আমাকে আগে বলনি কেন? উত্তর এলো না। অর্ণব মিটমিট করে হাসতে হাসতে বেরিয়ে গেল ঘর থেকে। অরিত্রী তড়িৎ গতিতে বিছানা ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে গেল, ছুটে এলো ডাইনিং রুমে। এলোমেলো দীর্ঘ চুলগুলো মুখে গায়ে লেপ্টে যেতেই সেগুলো ঠিক করার চেষ্টা করলো সে। সামনে তাকিয়ে দেখলো মিস্টার আফনাদ হেসে হেসে মোহনার সাথে কথা বলছেন আর খাচ্ছেন। অরিত্রী ভুরু যুগল একত্রিত করে বলল, বাবা, তুমি না অসুস্থ? মিস্টার আফনাদ সামনে তাকালেন। অরিত্রীর পোশাক দেখে বোঝার বাকি নেই যে সে মাত্রই ঘুম থেকে উঠেছে। নিশ্চয়ই অর্ণব ঘোল খাইয়ে ঘুম থেকে উঠিয়েছে। মোহনা নিজের হাসি লুকানোর বৃথা চেষ্টা করে বললেন, তোমার বাবা তোমাকে দেখেই সুস্থ হয়ে গেছেন, এখন ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। বাবা মাকে ওভাবে মিটমিট করে হাসতে দেখে অরিত্রী বুঝতে পারল অর্ণব ওকে মিথ্যা বলেছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে সে বলল, অর্ণব ভাই বাজে লোক একটা, আমি তোমাকে ছাড়বো না। হসপিটাল থেকে বারবার কল আসছে। অরিত্রী কুর্তির ওপরে অ্যাপ্রনটা পরে কলটা রিসিভ করলো। ম্যাম, দেয়ার ইজ অ্যান এমার্জেন্সি, এ পারসন ইজ ভেরি ব্যাডলি ইনজুরিড, আই এম কামিং উইথিন 10 মিনিটস। অরিত্রী ফোন রেখে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে বসতেই বলল, আঙ্কেল একটু ফাস্ট ড্রাইভ করবেন, ওকে? কিভাবে ফাস্ট ড্রাইভ করব ম্যাডাম? কালকে সারাটা রাত স্নোফল হয়েছে, আর কানাডার স্নোফল নিয়ে তো তোমার এত বছরে বেশ ভালোই আইডিয়া হয়ে গেছে। আই হোপ। মেয়েলি কণ্ঠ শুনে অরিত্রী ভুরু কুচকে পাশে তাকাতেই চমকে উঠল, চোখ দুটো চকচক করে উঠল। খুশিতে ঝাঁপিয়ে পড়ল মেয়েটির উপরে। অর্থি হ্যাপি, হোয়াট ইজ সারপ্রাইজ! তুমি আসবে আমাকে আগে বলনি কেন? অর্থিও অরিত্রীকে জড়িয়ে ধরল, আহ্লাদি গলায় বলে দিলে তোর এই খুশিটা দেখতাম কিভাবে বলতো? এজন্যই তো কয়েকদিন তোমাকে অনলাইনে পাচ্ছিলাম না, খুব রাগ হচ্ছিল। আমি ভাবছিলাম তুমি বাংলাদেশে গিয়ে আমাকে একেবারেই ভুলে গেছো। অর্থি হেসে গাড়িটা স্টার্ট দিল, বলল, তোকে তো ভুলতে পারি না রে, কিন্তু বিডিতে গেলে মনটাই খারাপ হয়ে যায় ইয়ার। ভাইয়াকে দেখলে চোখে পানি চলে আসে আমার। একটা অ্যাক্সিডেন্ট
আমার হাসি খুশি ভাইটাকে কি বানিয়ে দিল বলতো। এখন তো সে কথাও বলে না কারোর সাথে ঠিক মতো। অরিত্রীর মন খারাপ হয়ে গেল। বিষণ্ণ মুখে বাইরে দৃষ্টি নিবদ্ধ করে বলল, ভালোবাসার মানুষ দূরে সরে গেলে অনেক কষ্ট হয় আপি। মনে হয় যেন ভেতর থেকে প্রাণটাই বেরিয়ে এলো। অর্থী ভুরু কুচকে তাকিয়ে হাসলো, বলল, তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় তুই এসবে বেশ এক্সপেরিয়েন্সড। অরিত্রী মলিন মুখে হাসলো, আনমনে বলল, এক্সপেরিয়েন্স নিয়ে তো জানি না, বাট কেন যেন মনে হয় বাবা মা যা বলে সেসব বাদে আমার জীবনে আরো কিছু আছে। 7 বছর আগে সব অচেনা হয়ে গেলেও কিছু কিছু জিনিস আমার মস্তিষ্কে গেঁথে আছে। এই দেশটা আমার কাছে বড্ড অচেনা লাগে জানো। কোনো আকর্ষণ কাজ করে না আমার মধ্যে। বাবা মা ছাড়াও আমার কাছে যেন কেউ ছিল, হয়তো এখনো আছে। মাঝে মাঝে ঘুমের ঘোরে অনেক কিছু আমার সামনে ভেসে ওঠে। ওগুলো নিছকই স্বপ্ন বা কল্পনা নয়, কিন্তু আমি আসলেই কিছু মিলিয়ে উঠতে পারি না। আমার মনে হয় তোর একবার মনে হয় বাংলাদেশে যাওয়া উচিত, হয়তো তোর সাথে পজিটিভ কিছু ঘটতে পারে। অরিত্রী হতাশ গলায় বলল, কোনো লাভ নেই। আমি নাকি ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছি। বিডির সাথে আমার কোনো যোগসূত্র আছে বলে মনে হয় না। তাছাড়া মা আর অর্ণব ভাই আমাকে যেতেও দিবে না কখনো। অর্থে ক্ষীণ বিরক্তি মিশ্রিত সুরে বলল, সবার কথা ছাড়, তোর যাওয়ার ইচ্ছে নেই সেটাই বল আমাকে। অরিত্রী বাইরের দিকে তাকিয়ে রইল নীরব মুখে। এসব নিয়ে ভাবতেই ইচ্ছে করে না একটুও। ভাবলেই ভয়ে আশঙ্কায় গলা শুকিয়ে যায় একদম। মিস্টার আফনাদ বারান্দায় বাইরে চোখ রেখে বসে আছেন, কিন্তু তার মনোযোগ বাইরে নেই। একটু অবসর পেলেই পুরনো অপরাধ বোধ মাথা চাড়া দিয়ে ওঠে। তিনি কি ঠিক করছেন? অরিত্রীর হাসি মুখটা দেখলে মনে হয় মেয়ের সুন্দর জীবনের জন্য তিনি যা করেছেন একদমই ঠিক করেছেন। সেদিন মোহনার কথা না শুনলে আজ অরিত্রী একজন সফল ডাক্তার হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারত না। কিন্তু পর মুহূর্তেই আবার মনে হয় তিনি প্রতারণা করেছেন, সৌহার্দ্যকে ঠকিয়ে সদ্যজাত দুটো নিষ্পাপ প্রাণকে মাতৃহীন করেছেন। সেদিন মোহনার সাথে ওনার কথোপকথন ও কার্যকলাপ এখনো চোখে ভাসে তার। 7 বছর আগের ঘটনা। আপনার সাহেব, আমি আপনাকে বলে দিচ্ছি, আমার মেয়ের জীবনে আমি আর কারোর কালো ছায়া পড়তে দিব না। ওকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য হলেও আমাদের এই দেশ ছাড়তে হবে। মিস্টার আফনাদ চিন্তিত মুখে বসেছিলেন। মোহনার মুখে এমন কথা শুনে তিনি অবাক চোখে চেয়ে রইলেন। মাথা ঠিক আছে তোমার? মেয়েটা জীবন মৃত্যুর মাঝে বসে আছে, আর তুমি পাগলামি করো না এসব নিয়ে আর। মোহনা চোখটা মুছলেন। আজ তরির এই অবস্থার জন্য তিনি কোনো না কোনোভাবে দায়ী। সেদিন যদি জোর করে তরিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে না লাগতেন, তাহলে আজ তরির সাথে সৌহার্দ্যের বিয়ে হতো না। আগে তরির জীবনও এমন বিপর্যয়ে পড়তো না। ভেবেই তিনি যেন বিরস মুখে বললেন, আমার কারণেই আজ মেয়েটার এই অবস্থা। ওর জীবনে এত দুঃখের জন্য আমিই তো দায়ী। আমার জন্য ওর বিয়ে সৌহার্দ্যের সাথে হলো। আর অর্ণব ওনার কথার মাঝে দাড়ি টেনে দিয়ে বললেন, আরে, বিয়ে তো ভাগ্যের ব্যাপার, এটা নিয়ে নিজেকে দোষ দিচ্ছ কেন? তবে বিয়ের আগে ওর জীবনটা আরো সুন্দর হতে পারত। মোহনা আঁচলে চোখ মুখ মুছে বলেন, আমার জন্য ওর কপালে কোনো সুখ জুটল না। জন্ম দেইনি বলে ওর মা হতে পারিনি আমি, কিন্তু আর না, আমার করা ভুল আমি শুধরে নেবই। ওর জীবনে আমি আর দুঃখের ছায়া পড়তে দেব না। অর্ণব, তুই সব ব্যবস্থা কর, আমরা এই দেশ ছেড়ে চলে যাব। আফনাদ আর অর্ণব দুজনেই চকিত দৃষ্টিতে তাকালো। অর্ণব অবাক কণ্ঠে বলল, তরির এই অবস্থায় কিভাবে যাব আমরা? আর সৌহার্দ্য মানবে না কোনোদিন। ওদের দুটো বাচ্চা আছে আন্টি। তরির চিকিৎসা বিদেশে করার ব্যবস্থা করতে হবে। অস্ট্রেলিয়া যাওয়ার কথা সবাই জেনে গেছে, তাই ওখানে যাওয়া যাবে না। আমার এক বান্ধবী কানাডায় সেটেলড, আমরা সেখানে যাব। আর সৌহার্দ্য বা অন্য কাউকে কিছুই জানানো যাবে না।
সবটাই লুকিয়ে করতে হবে। মিস্টার আফনাদ তেতে উঠে বললেন, পাগল হয়েছো? তুমি যেমন তরির মা, তেমনি তরিরও দুটো সদ্যজাত বাচ্চার মা। ওদের থেকে তরিকে আলাদা করতে কিভাবে চাইছো তুমি? মোহনা কারোর কথা কানে নিলেন না। নিজের সিদ্ধান্তে অনড় থেকে অর্ণবকে সবটা করতে বাধ্য করলেন। হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে রাতের প্রাইভেট ফ্লাইটে কানাডা পাড়ি জমালেন তারা। প্রায় মাসখানেক পর তরি কোমা থেকে বেরিয়ে এলো। চোখ খুলতেই নিজেকে নিজেই চিনতে না পারল না সে। সে এইরকম কিভাবে হলো? তার বয়স তো মাত্র 7 বছর হওয়ার কথা ছিল। তার মা কোথায়? মাকে কি সত্যি সত্যি মেরে ফেলেছে, নাকি ওটা একটা দুঃস্বপ্ন ছিল? তরির অস্বাভাবিক আচরণ দেখে ডক্টর ক্লারা বললেন, উনি কি এর আগে কখনো কোনো অ্যাক্সিডেন্ট বা বাজেভাবে আহত হয়েছিলেন? হ্যাঁ, অনেক ছোট ছিল তখনও। ওর মায়ের মৃত্যু নিজের চোখে ও দেখেছিল। এরপর ওর বাবাই ওকে। মিস্টার আফনাদ সবটা খুলে বলতেই ডক্টর চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ালেন। বললেন, আসলে এরকম কেস অনেক রেয়ার, কিন্তু এটাই আপনাদের পেশেন্টের কাছে ঘটেছে, আর এটাই ওর সাথে হচ্ছে। ওর 7 বছর বয়সের অ্যাক্সিডেন্টের পরবর্তী সময়ের সাথে রিসেন্ট অ্যাক্সিডেন্ট পর্যন্ত সব ওর মেমোরি থেকে হারিয়ে গেছে। ওর এখন শুধু মনে আছে সেই অ্যাক্সিডেন্টের আগের সময়টুকু। খুব ক্রিটিক্যাল স্টেজে আছে মেয়েটা এখন। আপনারা সবাই ওর কাছে অচেনা। অর্ণব আর মিস্টার আফনাদ নির্বাক হয়ে বসে রইলেন। মোহনার বিশ্রী অনুভূতি হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, অ্যাক্সিডেন্ট দুটোর মধ্যবর্তী সময়ের স্মৃতি কি ওর আর কখনো মনে পড়বে না? পড়বে। হিস্ট্রি রিপিট হলেই সবকিছু মনে পড়বে। যদি কোনো ঘটনার পুনরাবৃত্তি হয়, পুরনো জায়গা ও মানুষগুলোর ওর চোখে ধরা দেয়, তাহলে ধীরে ধীরে তরির সবটা মনে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোহনা সিদ্ধান্ত নিলেন তরিকে তার আগের জীবন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলবেন। একটা নতুন জীবনের সাথে পরিচয় করাবেন, যার প্রতিটি প্রভাত হবে ভালোবাসায়। সারাটা জীবন যতটা ভালোবাসার ঘাটতি তরি অনুভব করেছে, তার সবটা পুষিয়ে দিতে হবে তাকে। দুর্বলতার খোলসে আবৃত কঠিন সত্তার সেই তরি নামটা চিরতরে হারিয়ে গেল সেই দিনই। কোমল মিষ্টি ও প্রাণবন্ত অরিত্রীকেই নিজের হাতে গড়ে নিলেন মোহনা। নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়ার পথে একবারও পেছনে ফিরে তাকানোর সুযোগ দিলেন না ওকে। বর্তমানে অরিত্রী একজন সফল কার্ডিওলজিস্ট। ডক্টর হওয়ার স্বপ্ন তার পূরণ হলেও কেন যেন মনে হয় এর জন্য বেশ বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। সৌহার্দ্য, মধু, দাদি, রাইহান, সুজাতাকে সে ভোলেনি। নিজের বাবার করা সেই নিষ্ঠুরতার কথাও মনে আছে, কিন্তু সবটা সে এখন ভুলে থাকতে চায়। তবুও মনে একটা প্রশ্ন জাগে, 7 বছর বয়সে সেই অ্যাক্সিডেন্টের পর তারা কানাডায় চলে এলে এই দেশে তার কাছে এত অচেনা লাগে কেন? তার মা বাবা কি মিথ্যা বলেছে, নাকি এটা তার মনের কোনো ভুল? হয়তো সেই ভুল ভাবছে। সৌহার্দ্য বেশ তাড়াহুড়ো করে হসপিটালে ঢুকেছে। একটা সার্জারি আছে আজকে, কিন্তু প্রণয় আর প্রণয়কে স্কুলে দিয়ে আসতে গিয়ে জ্যামের কারণে লেট হয়ে গেছে। চেম্বার থেকে ড্রেস চেঞ্জ করে তড়িঘড়ি করে বেরিয়ে এলো সে। হাতে গ্লাভস পরতে পরতে হাঁটার সময় সিনিয়র ডক্টরের সাথে ধাক্কা লাগলো। ডক্টর হেসে বললেন, বি কেয়ারফুল মাই বয়, এত তাড়াহুড়োর কি আছে? স্যার, অপারেশন ছিল একটা, তাই আর কি। সেটা আরো আধা ঘন্টা পিছিয়ে দিয়েছি। অন্য একটা ইমার্জেন্সি পড়ে গেছে আমার হঠাৎ। আচ্ছা, এটা তো আমাকে কেউ জানায়নি। তুমি এলেই জানাবো ভাবলাম। তোমার কিউট বাচ্চা দুটো কেমন আছে? সৌহার্দ্য মলিন হেসে বলল, বুঝে উঠতে পারি না স্যার। মাঝে মাঝে মনে হয় আমার ভালোবাসা ওদের জন্য যথেষ্ট না। মায়ের অভাব পূরণ করা কি হ্যাঁ তো সহজ? তুমি সেকেন্ড ম্যারেজ করছো না কেন? আই হাইলি রেকমেন্ড ইউ টু ম্যারি এগেইন। সৌহার্দ্য ম্লান কণ্ঠে বলল, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন স্যার? ডক্টর চিন্তিত ভঙ্গিতে বলল, আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে।
আমি বোধহয় ততটা ভালোবাসি না। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, কখনো ভালোবাসবেনও না। ভালোবাসা একটা ভুল, যা আমি করে ফেলেছি। হয়তো সারা জীবন এই ভুলের মাসুল গুনতে হবে আমায়। সৌহার্দ্য সামনের দিকে চলে গেল। ডক্টর ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার এত বছরের জীবনে ভালোবাসার চেয়ে রহস্যময় জিনিসটা আর দ্বিতীয়টা দেখেছেন বলে মনে পড়ছে না। সৌহার্দ্য তারই ছাত্র ছিল, কিন্তু সৌহার্দ্যকে আজ নিজের থেকে বেশি অভিজ্ঞ মনে হচ্ছে। হয়তো ও জীবনবোধ বেশি করে অনুভব করছে বলেই